আমি দেখি গিয়ে। আরে দাদা বাবু, কাম কাম বাবু, আমাদের দাদা বাবু এসেছে। কে বলবে বাঙালির ছেলে একেবারে সাহেব। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো সৌমিত্র? না বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আমি খুব ভালো আছি। মজা, তোর বৌদিমণিকে গিয়ে বল দাদা বাবু এসেছে। বাজাদা, আপনি কেমন আছেন? এ কি তুমি বাংলায় কথা বলছো দাদা বাবু? আমি তো ভেবেছিলাম ইঞ্জিনি বলবে। আই গোয়িং অন দ্য ওয়াক, ইউ কাম আমার সঙ্গে, হাত মুখ ধরে এসো। আমার শেষে চিঠিটা পেয়েছিলে সৌমিত্র? পেয়েছিলাম বাবা। দেখ সৌমিত্র, তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার বিচারক। আমি কিন্তু একটা অন্যায় কাজ করে ফেলেছি, অবশ্য সে কথাটা আমি তোমাকে চিঠিতে জানিয়েছি। কিন্তু এই বয়সে কেন আমি বিবাহ করলাম সেটা কিন্তু তুমি চিন্তা করে দেখো। দেখো বাবা, আমি তোমার সন্তান, তুমি ভুল করলেও তার বিচার আমি করতে পারি না। নিশ্চয়ই তোমার হয়তো বিয়ে করবার প্রয়োজন ছিল, তার জন্য আমাকে সাথে তোমার কুণ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন নেই বাবা। তুমি আমার বুক থেকে বড় একটা পাছার নামিয়ে দেয় সৌমিত্র। তোমার এই বাড়ি আসবার চিঠি পাওয়ার পর আমি একটা প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছি। বাড়িতে এসে তুমি যে কি বলে বসো, তাই বুঝি? তুমি কি করে কথা ভাবলে বাবা? বাড়িতে এসে আমি তোমার উপরে কৈফিয়ত তলব করব? না না, এই যুগটা তো একটা অস্ত্রতার যুগ। বড় মতো সংযত বলে একটা কথা আছে, এই যুগের ছেলেরা কিন্তু সেটা মানতে চায় না। কিন্তু আমার তোমার উপর একটা বিশ্বাস ছিল, যত বড় অপরাধ আমি করি না কেন সৌমিত্র আমাকে মার্জনা করবে। তোমার চিন্তার কোনো কারণ নেই বাবা। তোমার বিবাহিত স্ত্রী সে যেই হোক, তাকে আমি মাতৃজ্ঞানেই ভক্তি করব, মায়ের মর্যাদায় তাকে আমি দেবো বাবা। সৌমিত্র, হ্যাঁ বাবা। তুমি কিন্তু চিঠির একটা বিষয়ে তোমার মতামত কিন্তু আমাকে জানাও। কোন বিষয় বাবা? ওই কালী বাবুর নাতির সঙ্গে তোমার বিবাহের ব্যাপারটা। ভদ্রলোকের প্রচুর বিষয় সম্পদ আছে, মেয়েটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, বিয়ে পড়ছে, মিনিমাম 15 লক্ষ টাকার উত্তরাধিকারী ওই মেয়ে। কিন্তু বাবা, বলো কি বলতে চাও? আমি তুমি না আমি একজনকে কথা দিয়েছি বাবা। কাকে কথা দিয়েছিলে তুমি? বিদেশ থেকে ফিরে এসে তাকেই বিবাহ করব। কাকে কথা দিয়েছিলে বলো না? তোমাকে কাল বলবো বাবা, কারণ এই 2 বছরের মধ্যে তাদের সঙ্গে যে আমার কোনো যোগাযোগ নেই বাবা। অবশ্য বহু চিঠি দিয়েছি, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কাজেই ঠিক আছে ঠিক আছে, খোঁজ নিয়ে বিষয়টা তুমি আমাকে জানিও। আমাদের মধ্যে কোনো গোপন কথা থাক এটা কিন্তু আমি চাই না সৌমিত্র। ওই পণ্ডিত চাণক্য লিখেছিলেন, ছেলে যদি বড় হয় তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। হ্যাঁ বাবা। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তুমি সৌমিত্র, এই তোমার মা। আর বাংলা, এই আমার বংশের একমাত্র
হচ্ছে নক্ষত্র সৌমিত্র। আমি ওকে সব বলেছি, আর আমার কাজকেও সমর্থন করেছে। আর আমার মনে কোনো জানি নেই, কোনো অপরাধ বোধ নেই। এবার মা ছেলে দুজন পরিচিত হও, আমি একটু বাইরে থেকে ঘরে আসি। এতদিন পর ছেলেটা বাড়িতে এলো। সেই জন্যই তো আমি বাইরে যাচ্ছি। যারা আমার সমালোচনা করেছিল, বলেছিল আমার ছেলে বাড়ি এসে আমাকে উপযুক্ত জবাব দেবে, আমি তাদের মুখের উপর বলে আসবো এই বিভূতি মল্লিকের ছেলে অমানুষ নয়, তুমি তুমি মনে হয় ভাবছো ঐশ্বর্যের লোভে আমি এই অসম্মান বল বিয়েটা রাজি হয়ে গেছি, কিন্তু সেটা যদি ভেবে থাকো তোমার ধারণা ভুল। কি পরিস্থিতির মধ্যে পড়ে আমি কারো কাছে পৌঁছে আসতে চাইনি। আমি শুধু ভাবছি এই পৃথিবীটাকে মনুষ্য বাসের উপযুক্ত। এত হীনতা, এত নিচতা, এত বিশ্বাস, এত দয়া। আমি তোমাকে কেমন করে বোঝাবো? বোঝাতে হবে না, বোঝাতে হবে না। ব্যাপারটা আমার কাছে জলের মতোই স্বচ্ছ। এতই যদি শাড়ি গহনার সব ছিল, তুমি আমাকে তুমি নারী নাও, তুমি নারী নাও, বিষাক্ত আমার মুখটাকে তুমি নীল করে দিয়েছো। জ্বলে যাচ্ছে, বিষের জ্বালায় আমার সারে বন্ধু জ্বলে যাচ্ছে। কোথায় যাব, কোথায় যে জুড়বো আমার রসাত্ম মুখের জ্বালা, কাকে বলবো? পবিত্র, বিশ্বাস করো, শুধু একটা বার আমার কথা বিশ্বাস করো। আমি পরিস্থিতির শিকার হয়ে পরিস্থিতির শিকার একান্তই যদি উপায় ছিল না, বিষ খেয়ে আত্মহত্যা করতে পারতে, ঝাঁপ দিতে পারতে, জ্বলন্ত গাড়ির তলায় ডুবে মরতে পারতে, শেষ করে দিতে পারতে আমার নলিনীর জীবন। তুমি অমন করে বলো না, সবিত্র, অমন করে বলো না। আমি যে কিসের জন্য বিয়ে করেছি আমার তোমার বলার সুযোগ দাও। ভগবান, ভগবানের নাম তুমি উচ্চারণ করো না। ভালোবাসা ছিল তোমার কাছে একটা খেলা। আমি নির্মলের মতো দিনের পর দিন, মাসের পর মাস তোমার স্বপ্নে বিভোর হয়েছিলাম। শুধু ভেবেছি কবে হবে আমার প্রতীক্ষার অবসান, কবে দেখতে পাবো আমার প্রাণ প্রতিমাকে। কিন্তু তুমি চুপ করো সবিত্র, তুমি চুপ করো। আমার কথা কেউ বোঝে না, আমার বুকের ব্যথা কেউ জানতে চায় না। কেন আমি কি আমার পাপ করেছি? সপ্তাহে একটা করে চিঠি লিখেছি, কোনো উত্তর পাইনি। ভেবেছি ও হয়তো চিঠি লেখার সময় পাচ্ছে না, কিন্তু তুমি যে এইভাবে আমার জীবনটাকে নিয়ে শকুনির পাশা ঠেলেবে আমি বুঝতে পারি। সবিত্র, না সবিত্র, শুধু একটা বার বিশ্বাস করো। আমি কোনো করে জানতাম না যে উনি তোমার বাবা সবিত্র। ওসব ছেদ কোথায় আমি বলছি না, তুমি সবই জানতে। শুধু তাই নয়, আমাকে আঘাত দেওয়ার জন্য আজ তুমি রাজেন্দ্রের নির্বেশে আমার সামনে এসে দাঁড়িয়েছো। সবিত্র, না, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা। এখন যে তোরা ছেড়ে পড়ে আসছো যে, ওটা কার জন্য এনেছো? তুই কর্তা বাবু, করতে বাবুর জন্য। ওটা আমাকে দে।
দাদা বাবু, তোমার পায়ে পড়ি, কতটা দাও, তুমি যে সামলাতে পারবে না, দোহাই তোমার। দাদা কর্তা বাবু দেখলে দুঃখ পাবে। কর্তা বাবু দুঃখ পাবে, কর্তা বাবু দুঃখ পাবে। দাদা বাবু, কি ফ্যাচ ফ্যাচ করছিস রে বাইরে? ভালো লাগে না, আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিলু বদলে পুড়িয়া গেল। দাদা বাবু, ঘর তো পুড়ে গেল, কিন্তু ছাই কোথায় গেল ভাই? ছাই দেখতে পাচ্ছ না? দাদা বাবু, আমার বাবা বিভূতি মল্লিককে গিয়ে বল আর নির্ধারিত পাত্রীকে আমি বিবাহ করবো। কালই যার বিয়ের ব্যবস্থা করে যা যা সারা বলে দিয়ে। যাচ্ছি দাদা বাবু, আমি এক করে যাচ্ছি। আমি গিয়ে বলছি আপনি দাদা বাবুর বিয়ে ঠিক করুন, ঘরে আলো আরেকজন মা লক্ষ্মীকে আনুন। আমি ওকে বুঝিয়ে দিতে চাই সৌমিত্র মল্লিকে হেরা ফেলার পাত্র নয়। বাবা বললে মেয়েটা নাকি 15 লক্ষ টাকার মালিক। আমার দাম উঠেছে 15 লক্ষ টাকা। আমার দাম উঠেছে 15 লক্ষ টাকা। ওই নিয়ে রতন সেনের মেয়ে তা কোনোদিন কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না।